আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের এইচএসসি পরীক্ষাও প্রায় শেষের দিকে। এবং তোমরা যারা ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইমে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমাদের স্কুল অফ এক্সিলেন্স যে ট্রাই অ্যাডমিশন নামে যে একটা ফ্রি কোর্স তোমাদের জন্য চালু করেছে। আজকে সেই কোর্সের ইংরেজি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমাদের সকলকে এই ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং আজকের ক্লাসে আমরা দেখব আমাদের ঢাকার ভিতরে অবস্থিত একটি অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের কোশ্চেন অ্যানালাইসিস এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে কিভাবে প্রশ্ন আসে এবং কোন প্যাটার্নে প্রশ্ন আসছে, কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসছে, আমরা সেইগুলো একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো তোমরা যারা ফেসবুকে আছো, তোমরা আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাবা। আচ্ছা, দেখো, আমাদের বি ইউনিটের কোর্সে যারা যারা রয়েছে এখানে প্রত্যেকটা টিচারের এবং মেন্টরদের পরিচয় এখানে রয়েছে। এবং আমাদের কোর্সে যারা ভর্তি হবা তাদের জন্য আমাদের স্কুল অফ এক্সিলেন্সের যে বিশেষ ডাইজেস্ট তোমাদের জন্য রয়েছে, দেখতে পাচ্ছ তোমাদের নতুন ডাইজেস্ট প্রিন্ট করে আনা হয়েছে। এটা হচ্ছে বাংলার ডাইজেস্ট, এটা সাধারণ জ্ঞানের ডাইজেস্ট এবং এটা হচ্ছে আমাদের ইংরেজির ডাইজেস্ট। তো তোমরা যারা ভর্তি হবে আশা করি ডাইজেস্টের যে এমসিকিউ গুলা এগুলাই যদি তোমরা সলভ করতে পারো, তোমাদের আসলে আলটিমেটলি আলাদা বইয়ের প্রয়োজন হবে না। তোমরা যে প্র্যাকটিস করার জন্য যে বাজারে অনেক বই কেনো, যেগুলো আসলে দেখা যায় কিছু চাকরি নির্ভর, কিছু বিসিএস নির্ভর, তো আমরা আসলে অ্যাডমিশন নির্ভর করে ডাইজেস্টটা তোমাদের জন্য প্রণয়ন করা হয়েছে, যেন তোমাদের অ্যাডমিশন ভর্তি পরীক্ষাটা খুবই সহজ এবং সাবলীল হয় তোমাদের জন্য। আমরা দেখবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রশ্ন এবং 23-24 সেশনের প্রশ্ন। এবং বি ইউনিটের এই 23-24 সেশনের প্রশ্নের পরীক্ষা দিয়ে আমি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সপ্তম হয়েছিলাম এবং আইন বিভাগে পড়ার একটি সুযোগ পেয়েছিলাম, যদিও এখন আইন বিভাগের জন্য আলাদা পরীক্ষা নেয় এফ ইউনিটে। ঠিক আছে, তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 23-24 সেশনে আমরা যদি প্রথমে একটু কোশ্চিন অ্যানালাইসিসটা একটু যদি দেখি, আমাদের কোন টপিক থেকে প্রশ্ন এসেছিল একটু লক্ষ্য করো। দেখো, প্রথমে এসেছে আমাদের প্যাসেজ কম্প্রিহেনশন থেকে 5টা কোশ্চিন এসেছিল, শুধুমাত্র প্যাসেজ কম্প্রিহেনশন থেকে। দেন টেক্সট বুক থেকে আমার প্রশ্ন এসেছিল মোট 7টা এবং সবচেয়ে বেশি প্রশ্ন এসেছিল এই টেক্সট বুক থেকে। ইডিয়মস এন্ড ফ্রেজ থেকে আমার একটা প্রশ্ন এসেছে, রাইট ফ্রম ভার্ব থেকে একটা প্রশ্ন এসেছিল, ভোকাবুলারি থেকে আমাদের 3টা প্রশ্ন এসেছিল। দেন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে একটা, প্রোনাউন থেকে একটা, ট্যাগ কোশ্চেন থেকে একটা প্রশ্ন এসেছে। দেখো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে বি ইউনিট আমাদের মোট ইংরেজি প্রশ্নই থাকে 20টা প্রশ্ন। মোট প্রশ্ন থাকে কয়টা? 20টা প্রশ্ন। 20টা প্রশ্নের ভিতর আমি যদি গ্রামারকে চিন্তা করি, তাহলে গ্রামার থেকে দেখো আমার কয়টা প্রশ্ন এসেছে, রাইট ফ্রম ভার্ব থেকে একটা প্রশ্ন এসেছে, এদিকে প্রোনাউন থেকে একটা, ট্যাগ কোশ্চেন থেকে একটা, 3টা। 20টা প্রশ্নের ভিতর মাত্র 3টা প্রশ্ন এসেছে আমার গ্রামার থেকে। আচ্ছা, আর বাকি 17টা প্রশ্ন এসেছে আমাদের ভোকাবুলারি বেসড, একটু ল্যাঙ্গুয়েজ বেসড, প্যাসেজ কম্প্রিহেনশন বেসড। তাহলে দেখো, আমরা যে অ্যাডমিশন ভর্তি প্রস্তুতিতে আমরা সর্বপ্রথম যে ভুলটা করি, আমি প্রত্যেকটা ক্লাসে এই মেসেজটা তোমাদেরকে দিতে চাই যে আমরা অ্যাডমিশন ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে ভুলটা করি, আমরা সব সময় গ্রামারের প্রতি একটু বেশি ঝুঁকে যাই। তুমি গ্রামারটা যতটা প্রস্তুতি নিবা, ঠিক ততটা প্রস্তুতি তোমাকে ভোকাবুলারি বেস নিতে হবে, টেক্সট বুক পড়তে হবে। দেখো, তোমাদের প্যাসেজ কম্প্রিহেনশন থেকে 5টা প্রশ্ন আসে, তুমি যদি একটা প্যাসেজ পড়ার পরে প্যাসেজে কি চেয়েছে সেইটা বোঝার মতো ক্যাপাবিলিটি না থাকে, তুমি আসলে বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়ার মতো যোগ্যতা অর্জন করবে না। সেজন্য গ্রামার পড়ার পাশাপাশি তোমরা বেশি বেশি ইংরেজি রিডিং পড়বা, টেক্সট বুক থেকে পড়তে পারো, তোমরা পত্রিকা পড়তে পারো, যে কোনো কিছু পড়তে পারো। এগুলোর মাধ্যমে তোমরা তোমাদের আসলে যে পুরো অ্যাডমিশন প্রস্তুতিটা খুব সহজ হবে, বুঝছো? তাহলে এই যে চোখে তোমাদের দেখিয়ে দিলাম যে আমাদের গ্রামার থেকে প্রশ্ন আসলেই কম হচ্ছে, আমাদের টেক্সট বুক বেসড প্রশ্ন হচ্ছে, আমাদের অর্থভিত্তিক ল্যাঙ্গুয়েজ ভিত্তিক প্রশ্ন হচ্ছে, এই জিনিসগুলো আসলে তোমাদের মাথায় আগে গেঁথে নাও। ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে দেখবো আমরা প্রথম যে প্রশ্নটা ছিল খুবই বিশাল একটা, আমরা দেখতে পাচ্ছি প্যাসেজ ছিল এবং প্যাসেজটা 1 থেকে 5টা প্রশ্ন ছিল প্যাসেজ থেকে। মোট 5টা প্রশ্ন ছিল প্যাসেজ থেকে। তো তোমার যাদের রিডিং ক্যাপাবিলিটি ভালো তারা আসলে প্যাসেজটা পড়ার পরে এদের উত্তরটা খুব সহজে দিতে পারবো। তো প্যাসেজ কম্প্রিহেনশনের কোয়েশ্চেন গুলোর অ্যান্সার কিভাবে করতে হয় সেগুলো আমরা ক্লাসে বিস্তারিত দেখব। এবং আমাদের যে ডাইজেস্ট রয়েছে ইংরেজি ডাইজেস্টে প্রায় 30-40টার মতো প্যাসেজ কম্প্রিহেনশনের প্র্যাকটিস দেওয়া রয়েছে এবং সেগুলো যদি আমরা করি যে আমাদের ডাইজেস্টে আমরা এই শেষের দিকে দেখবা তোমাদের রিটেনের জন্য এবং প্যাসেজ কম্প্রিহেনশনের জন্য প্রচুর প্র্যাকটিস করানো হয়েছে। তোমরা প্র্যাকটিস যদি করো তাহলে প্যাসেজ কম্প্রিহেনশন বোঝা এবং উত্তর করা পদ্ধতিটা খুব ইজিলি জানতে পারবা। আচ্ছা, এবার আমরা যদি 5টা প্রশ্নের পরে 6 নম্বর প্রশ্নটার দিকে একটু লক্ষ্য করি, দেখো 6 নম্বরটা প্রশ্নটা হচ্ছে রোবেন আইল্যান্ড নিয়ে।
তোমরা রোবেন আইল্যান্ড শব্দটা কিন্তু আমাদের টেক্সট বইয়ে যে নেলসন ম্যান্ডেলার যে কাহিনীটা পড়ছিলা, আচ্ছা, নেলসন ম্যান্ডেলার যে কাহিনীটা, ঠিক আছে, যে নেলসন ম্যান্ডেলার যে লেসন, নেলসন নেলসন ম্যান্ডেলার যে প্যাসেজটা ছিল, সেই প্যাসেজে যে এক্সারসাইজ পার্টটা, দেখো আমরা কিন্তু টেক্সট বুকটা মূল গল্পটা পড়লেও এক্সারসাইজ পার্টটা কি করি, আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, তাই না? কিন্তু এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা এসেছে আমাদের এক্সারসাইজ পার্ট থেকে। এক্সারসাইজ পার্টে দেখবে যে আমি টেক্সট বুকের ছবিটা তোমাদের জন্য নিয়ে এসেছি, যে রোবেন আইল্যান্ডস, হি ওয়াজ ইমপ্রিজনড অন রোবেন আইল্যান্ডস ড্যাশ পেনাল কলোনি অফ কেপ টাউন। এই যে রোবেন আইল্যান্ডসটা হচ্ছে কেপ টাউনের একটা পেনাল কলোনি। আচ্ছা, এই যে পেনাল কলোনি, এই ওয়ার্ডটা থেকে আসলে আমাদের এই প্রশ্নের উত্তরটা আমরা খুব ইজিলি নিতে পারি। তোমরা কেউ কি বলতে পারবা যারা জমে আছো? কে বলতে পারবা? আচ্ছা, একজন বলছো বি। গুড। দেখো এই যে রোবেন আইল্যান্ডটা হচ্ছে, দেখো প্লেজার আইল্যান্ড, কাউকে তো মানে রোবেন আইল্যান্ডে কি করা হয়েছিল, নেলসন ম্যান্ডেলাকে নির্বাসিত করা হয়েছিল। তো যেগুলো প্লেজার মানে খুব সুন্দর দ্বীপ, সেখানে তো কাউকে নির্বাসিত করা হয় না। আবার দেখো প্রহিবিটেড আইল্যান্ড মানে কি, নিষিদ্ধ দ্বীপ, নিষিদ্ধ দ্বীপেও কাউকে নির্বাসিত করা হয় না। টাইনি আইল্যান্ড মানে হচ্ছে ছোট দ্বীপ। তো আলটিমেটলি আমাদের টেক্সট বুক অনুযায়ী দেখো এখানে একটা ওয়ার্ড আছে পেনাল, ঠিক আছে, যে পেনাল, পেনাল দ্বীপটা হচ্ছে মানে যাদেরকে অপরাধীদের জন্য যে দ্বীপটা, সেটাকে বলা হচ্ছে যে পেনাল আইল্যান্ড। রোবেল আইল্যান্ড ওয়াজ আ পেনাল আইল্যান্ড। এই প্রশ্নটা এসেছে আমাদের কোথা থেকে? এই প্রশ্নটা এসেছে আমাদের টেক্সট বুক থেকে। আচ্ছা, এই যে সোর্সটা, এই সোর্সটা আইডেন্টিফাই করাটা আমাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, দেন 7 নম্বর প্রশ্নটাও দেখো, এই প্রশ্নটাও এসেছে আমাদের টেক্সট বুক থেকে। এই প্রশ্নটা এসেছে আমাদের টেক্সট বুক থেকে। দেখো প্রশ্নটা কি, দ্য রিজন অফ কল্পনা চাওলার ডেথ ওয়াজ, মানে কল্পনা চাওলার যে প্যাসেজটা আমরা পড়েছি, কল্পনা চাওলার এবং যে ভ্যালেন্টিনা তেরেস্কোভার যে প্যাসেজটা, টু ওমেনের যে প্যাসেজটা, টু ওমেন, ঠিক আছে, টু ওমেন লেসনের নাম আমরা জানি টু ওমেন। তো এই প্যাসেজ থেকে আমরা কল্পনা চাওলার যে পার্টটা, সেই কল্পনা চাওলার পার্ট থেকে প্রশ্নটা এসেছে। তাহলে দেখো এর যে ডেথ, ডেথের কারণটা আসলে কি কি ছিল, এটা আমাদের জানতে চেয়েছে। এটা কি কলম্বিয়াস ইনট্যাক্ট উইং, এটা কি হট গ্যাসেস, এটা কি ইনসুলেটিং ফোম, নাকি এটা স্ট্রাকচারাল ফেইলার, মানে কি উত্তর হইতে পারে একটু বলো তো, তোমরা যারা জুমে আছো। আচ্ছা, একজন বলছো সি, নওশিন বলছো সি, শেফা, আচ্ছা সবাই সি বলছো। আচ্ছা, সবাই সি বলছো। দেখো এই যে প্রশ্নটা একটা ট্রিকি কোশ্চেন। আচ্ছা, আমি যদি একটা লাইন পড়ি, দেখো এই লাইনটা যে কোথা থেকে নেওয়া হচ্ছে, যে দিস ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হ্যাপেন ডিউ টু আর ড্যামেজ ইন ওয়ান কলম্বিয়াস উইংস caused by a pitch of insulating foam, caused by a pitch of insulating foam from the external fuel tank peeling off during the, এটা হচ্ছে এর পরে আরো অনেক কিছু আছে। দেখো তাহলে আলটিমেটলি আমার যদি বই হিসেবে আমি কল্পনা করি, তাহলে আসলে আলটিমেটলি উত্তরটা হচ্ছে আমার ইনসুলেটিং ফোম। এছাড়াও আরো বিভিন্ন জায়গায় দেখবে স্ট্রাকচারাল ফেলারটাও কিন্তু উত্তর হিসেবে নেওয়া যায়। স্ট্রাকচারাল ফেইলটা কেন? কারণ এই যে উইংসটা যে তার ত্রুটিপূর্ণ ছিল, যে কলম্বিয়াস মানে ড্যামেজ ইন ওয়ান অফ কলম্বিয়াস উইংস, কলম্বিয়াস উইংটা যে ত্রুটিপূর্ণ ছিল, এই ত্রুটিটা কাকে রিপ্রেজেন্ট করে? সেই পুরো যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারের ফেইলারটাকে রিপ্রেজেন্ট করে। এই জন্য অনেক সময় দেখবে স্ট্রাকচারাল ফেইলারটা সঠিক উত্তর হিসেবে নেওয়া যায়, আর বই সরাসরি যদি আমি চিন্তা করি ইনসুলেটিং ফোম হিসেবে নেওয়া যায়। তোমরা যেটা বলছো সাথে সি। গুড। আচ্ছা, তারপরে দেখো আমি যদি 8 নাম্বারটা, 8 নাম্বারটা আগে দেখো সি ইউনিট। তোমরা যারা সি ইউনিটে ভর্তি হবা, বা তোমাদের যারা বন্ধুরা সি ইউনিটে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিবে, তাদের জন্য সি ইউনিটে একটা কোর্স লঞ্চ করা হচ্ছে, স্কুল অফ এক্সেলেন্স এর প্রথম। তোমরা তোমাদের বন্ধুকে আশা করি রেফার করবে বিষয়টা। দেন 8 নাম্বার প্রশ্নটা দেখো, ইন্টার অ্যালায়া। ইন্টার অ্যালায়া বিষয়টা হচ্ছে, এটা এসেছে আমাদের ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। তো দেখ, আমরা গতকাল যে প্রশ্নটা পড়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেখানেও দেখেছিলাম ইডিয়মস এন্ড ফ্রেজ থেকে প্রচুর প্রশ্ন আসছে। অর্থাৎ আমাদের মেমোরাইজিং পার্টের যে বিষয়টা, এটা কিন্তু প্রচুর আসতেছে এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এটা আসে। ইডিয়মস এন্ড ফ্রেজ দেখো, ইন্টার এলার মানেটা কি? এটা কি অ্যাসার্ট সামথিং, এটা কি ডিনাই সামথিং, এটা কি ডিসক্রাইব থিংস অফ সিমিলার নেচার, নাকি এক্সপ্রেস স্যাটিসফ্যাকশন? কোনটা উত্তর হইতে পারে একটু বলো তো তোমরা। আচ্ছা, একজন বলছো 8-এর সি, নওশিন। এমদাদ আহমেদ 8-এর সি বলছো। হাবিব বলছো সি।
গুড। দেখো, ইন্টার অ্যালায়া বলতে বোঝা হচ্ছে ডিসক্রাইব থিংস অফ সিমিলার নেচার, অর্থাৎ সিমিলার ক্যাটাগরির কোনো বৈশিষ্ট্য মণ্ডিত বা সিমিলার ক্যাটাগরির কোনো বিষয়টাকে তুমি যখন ব্যাখ্যা করতে যাবা তখন সেটাকে বলা হয় হচ্ছে ইন্টার অ্যালায়া। তো এইগুলা হচ্ছে আমাদের একটু মেমোরাইজিং পার্টের বিষয়টা। মেমোরাইজিং পার্টের ক্ষেত্রে তোমরা যে কোনো বই ফলো করতে পারো, প্রিভিয়াস ইয়ারে কোশ্চিন সলভ করতে পারো, ওইখান থেকে দেখা যায় যে এগুলা প্রত্যেকটাই মোটামুটি কমন চলে আসে। ঠিক আছে। আচ্ছা, দেন 9 নাম্বার প্রশ্নটা যদি আমরা একটু চিন্তা করি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রু, এই প্রশ্নটা এসেছে আমাদের টেক্সট বুক থেকে। এবং টেক্সট বইয়ের যে ড্রিমস অধ্যায়টা রয়েছে, টেক্সট বইয়ের ড্রিমস নামক যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায় থেকে আমাদের এই প্রশ্নটা এসেছে। এবং তোমরা এই যে অধ্যায়টা, এটা যদি খুব ভালোভাবে অর্থ সহ বুঝে না পড়ো তাহলে কিন্তু এটা আসলে উত্তর করা আলটিমেটলি তোমাদের জন্য পসিবল হবে না। ঠিক আছে। দেখো, প্রথমে কি এসেছে যে সায়েন্স ডাজ নট আন্ডারস্ট্যান্ড দ্য পারপোজ অফ স্লিপ। দেখো, স্লিপের পারপোজটা কি এটা কিন্তু সায়েন্স কি জানতে পারছে কি পারে নাই? স্লিপের পারপাসটা কি সায়েন্স জানতে পারছে? আচ্ছা, তারপরে দেখো, সায়েন্স ডাজ নট আন্ডারস্ট্যান্ড দ্য পারপোজ অফ ড্রিম। আচ্ছা, এটা একটা হইতে পারে। দেন সায়েন্স আন্ডারস্ট্যান্ডস দ্য পারপোজ অফ স্লিপ বাট নট অফ ড্রিম। আর একটা হচ্ছে সায়েন্স আন্ডারস্ট্যান্ডস দ্য পারপোজ অফ বোথ স্লিপ অ্যান্ড ড্রিম। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি একটু বইয়ের দিকে লক্ষ্য করি, সেখানে কি বলেছে যে the fact researchers do not yet understand the purpose of dream। আচ্ছা, তার মানে কি আমরা এখানে হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে দুইটা নিয়ে, একটা হচ্ছে স্লিপ নিয়ে আর একটা হচ্ছে ড্রিম নিয়ে। বুঝছো? স্লিপ নিয়ে আর একটা হচ্ছে কি ড্রিম নিয়ে। মানে ড্রিমের পারপাসটা মানে সায়েন্স হচ্ছে বুঝতে পারে নাই, এখন আন্ডারস্ট্যান্ড করতে পারে না। তার মানে আমি যদি চিন্তা করি তাহলে দেখো, আমার কিন্তু আলটিমেটলি উত্তর এটা আমার আগেই কাটা যাচ্ছে, যে সায়েন্স আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ ড্রিম বোথ স্লিপ এন্ড ড্রিম, এটা আমার আগেই কাটা যাচ্ছে। আচ্ছা, দেন সায়েন্স ডাজ নট আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ স্লিপ। দেখো, স্লিপের মানে কারণ কি এটা কিন্তু সায়েন্স বুঝতে পারে। ঠিক আছে, তবে এটাও আমার হচ্ছে না। আমাদের সবচেয়ে বেশি কনফিউশন যেটা কাজ করে সেটা হচ্ছে বি নাম্বারটা নিয়ে আর সি নাম্বারটা নিয়ে। তখন তোমরা বলো, আমি কি বি উত্তর নিব নাকি সি উত্তর নিব? আমরা বি উত্তর নিব নাকি সি উত্তর নিব? আচ্ছা, তোমরা বেশিরভাগই বি দিয়েছো। বাট দেখো, সায়েন্স আন্ডারস্ট্যান্ড দ্য পারপোজ অফ স্লিপ বাট নট অফ ড্রিম। এখানে বলছে সায়েন্স হচ্ছে আমাদের স্লিপ বা ঘুমানোর যে পারপাসটা সেটা জানে, বাট ড্রিমের যে পারপাসটা সেটা কিন্তু সায়েন্স জানে না। এই জন্য আমার উত্তরটা হবে এখানে সি নাম্বারটা। তোমরা সবসময় মানে হুবহু লাইন দেখলে হবে না, তোমাকে আসলে এখানে একটু ট্রিক্স খাটাইতে হবে। ঠিক আছে, তোমাকে একটু ট্রিক্স খাটাইতে হবে, মাথা খাটাইতে হবে। তুমি যদি বি নাম্বারটা উত্তর দাও তাহলে তুমি সি নাম্বারটা কিন্তু এটা ডিনাই করতেছো যে, সরি, যে স্লিপের পারপাসটা কি সেটা সায়েন্স জানে না। তুমি কিন্তু এটা বলতেছো, কিন্তু আসলে কি স্লিপের যে পারপাস, আমরা কেন ঘুমাই, ঘুমটা কেন প্রয়োজন, এইটা কিন্তু সায়েন্স জানে বা সায়েন্স আন্ডারস্ট্যান্ড করতে পারছে। এই জন্য এটা উত্তরটা হবে হচ্ছে সি নাম্বারটা। গুড, একদম ফাহিম খান লিখছো 9 এর সি। আচ্ছা, দেন আমরা যদি 10 নাম্বারটা দিকে একটু লক্ষ্য করি, দেখো, ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব। আমাদের রাইট ফর্ম অফ ভার্ব থেকে দেখবে একটা প্রশ্ন আসছিল এবার, রাইট ফর্ম ভার্বের যে কোশ্চেনটা, আই ড্যাশ হিম ফর এন আওয়ার। দেখো, ফর এন আওয়ার টিল হিজ মাদার কেম অথবা কাম যেটাই রয়েছে। দেখো, এই যে বিষয়টা, যে ফর এন আওয়ার মানে কি 1 ঘন্টা ধরে, মানে কি 1 ঘন্টা ধরে আমি কথা বলছি, মানে কি এটা হচ্ছে 1 ঘন্টা আগে শুরু হয়েছে, এখনো চলমান। মানে কোন একটা বিষয় ধরো অতীতে শুরু হয়েছে, কোন একটা বিষয় অতীতে শুরু হয়েছে, অতীতে শুরু হয়েছে এবং এবং চলমান বোঝাচ্ছে, মানে এখনো চলমান বোঝাচ্ছে। ধরো 1 ঘন্টা আগে বৃষ্টি শুরু হয়েছে, ঠিক আছে, 1 ঘন্টা আগে বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টিটা এখনো চলমান বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইউজ করব কি? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমার কোথায় রয়েছে? একমাত্র দেখো, স্পোকে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নাই, এখানেও নাই। হ্যাড স্পোকেন, শুধু পারফেক্ট টেন্স রয়েছে, তাই না? এখানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে হচ্ছে আই হ্যাড বিন স্পিকিং। এবং যেহেতু আমার এই পাশে পাস্ট টেন্স, আমার অপর পাশেও আমার কি লাগবে? একটা পাস্ট টেন্স লাগবে, অর্থাৎ সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম অনুযায়ী। এখানে উত্তরটা হবে হচ্ছে কেম। তোমার উত্তরটা হবে কি? সি নাম্বারটা। তোমরা কি বুঝতে পেরেছো? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। গুড। নকিব লিখেছো 10 এর সি। সাহিদ আলম, তুহিন আহমেদ লিখেছো। গুড। মানে কি, আমরা যখন দেখব কোন একটা বাক্য যেটা দ্বারা বোঝাচ্ছে যে একটা কাজ এখনো চলমান এবং সেটা একটা নির্দিষ্ট সময় ধরে চলছে, অর্থাৎ আমি যদি বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে,
অথবা বলি যে 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, তার মানে কি? এগুলো হচ্ছে অতীতে শুরু হয়েছে, এখনো চলমান বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যেহেতু এখানে আমার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একটাই রয়েছে, সেজন্য উত্তরটা হবে আমার সি নাম্বারটা। দেন 11 নম্বর যদি প্রশ্নের কথা চিন্তা করি, এ লিবারাল পারসন ইজ লাইকলি টু ড্যাশ। দেখো এই প্রশ্নটা এসেছে আমাদের ভোক্যাবস থেকে, ঠিক আছে? এই প্রশ্নটা এসেছে আমাদের কোথা থেকে? ভোক্যাবস থেকে। লিবারাল মানে কি? লিবারাল মানে আমরা জানি উদার, তাই না? উদার। উদার মানুষরা কি করে? একসেপ্ট ডিফারেন্ট ভিউজ, ডিসিপ্লিন অপোজিট ভিউজ, নাকি হ্যাভ এ স্ট্যান্স এগেইনস্ট ফ্রাঞ্চাইজ, নাকি বি ওপেন টু নিউ আইডিয়াস? কি হতে পারে 11 নম্বর? কেউ এ বলছো, কেউ বি বলছো। আচ্ছা, দেখো 11 নম্বরটা হবে হচ্ছে টু ওপেন টু নিউ আইডিয়াস। মানে যারা উদার মনের মানুষ তারা আসলে প্রত্যেকটা আইডিয়াকে আসলে তারা বিলিভ বিলিভ করতে চায় না, তারপরেও মানে তারা হচ্ছে শ্রদ্ধা করে, সম্মান করে, ঠিক আছে? তারা হচ্ছে টু ওপেন টু নিউ আইডিয়াস, এটা হচ্ছে লিটারাল মিনিংটা যাচ্ছে লিবারাল, বি ওপেন টু নিউ আইডিয়াস। আচ্ছা, দেন আমি যদি 12 নম্বর প্রশ্নের দিকে লক্ষ্য করি, এ পারসন অফিসিয়ালি অথরাইজ টু মিউটিলেট আনাদার ইজ নোন অ্যাজ। দেখো মিউটিলেট শব্দের অর্থ যদি আমরা না জানি, এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমরা করতে পারবো না। মিউটিলেট মানে হচ্ছে ধরো কাটাছেঁড়া করা, বুঝছো? মানে কাটাছেঁড়া করা মানে কাটাকাটি করা, ধরো হাত কাটলাম, পা কাটলাম, এরকম। তাহলে এটা এ পারসন অফিসিয়ালি মানে তাকে হচ্ছে রাষ্ট্রীয়ভাবে অথরাইজড করা হয়েছে, মানে তাকে অনুমতি দেওয়া হয়েছে কাটাছেঁড়া করার জন্য। কাদেরকে দেওয়া হচ্ছে? কাটার মানে কি? কাটার মানে হচ্ছে যারা গাছ টাছ কাটে, হ্যান ত্যান ইত্যাদি বলতে কাটার বোঝাচ্ছে, বা আরো বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়। এক্সিকিউটর মানে হচ্ছে যারা নির্বাহী কর্মকর্তা, তাদেরকে বলা হয় এক্সিকিউটর। আর এক্সিকিউটরও তার হাত পা কাটে না, তাই না? মানে মিউটিলেট মানে এটা হচ্ছে কাটাছেঁড়া করা। কি কাটাছেঁড়া করা? আমাদের মাংস টাংস, হাত পা, এগুলো কাটাছেঁড়া করা। বুচার যারা মানে যারা কষায়, ঠিক আছে? তো তারা তো আর আসলে আমাদেরকে কাটে না, তারা কি কাটে? গরু কাটে। আর তারা তো অফিসিয়ালি রেকগনাইজড না। আলটিমেটলি হচ্ছে সার্জন, মানে শৈল চিকিৎসক আমরা যেটা বলি, শৈল চিকিৎসক যারা, তারা হচ্ছে অফিসিয়ালি তাদের একটা রিকমেন্ডেশন আছে যে তোমরা চাইলে মানে চিকিৎসার স্বার্থে তোমরা যে কোনো মানুষের, মানে ধরো অনেক সময় দেখা যায় ইনফেকশন হলে দেহের একটা অংশ আমাদের কেটে ফেলে দিতে হয়, এই যে অথরাইজেশনটা, এই যে একটা সার্টিফিকেশনটা, এইটা আসলে পায় শুধুমাত্র সার্জনরা। আচ্ছা, তাহলে উত্তরটা হবে এটা, বি নাম্বারটা। 13 নম্বর প্রশ্ন যেটা, হুইচ পেয়ার ইজ সিনোনিমাস। এখানে চেয়েছে কোন পেয়ারটা সিনোনিমাস, অর্থাৎ এই প্রশ্নটা এসেছে আমাদের কোথা থেকে? ভোক্যাবস থেকে। আচ্ছা, দেখো ভোক্যাবস থেকে প্রশ্নটা এসেছে, এবং গত ক্লাসে আমি বলেছিলাম যে ভোক্যাবস রিলেটেড যে প্রশ্নগুলা, সেগুলো উত্তর করার জন্য অর্থাৎ সেগুলোর প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের লাগবে কি? এক হচ্ছে টেক্সট বুক লাগবে, অর্থাৎ টেক্সট বইয়ের যত ভোকাবুলারি আছে, টেক্সট বইয়ের যত ওয়ার্ড মিনিং গুলো আছে, সেগুলো সিনোনিম অ্যান্টোনিম তোমাকে আইডেন্টিফাই করতে হবে। পাশাপাশি আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন সলভ করতে হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চিন সলভ করতে হবে। এখন দেখো প্রিভিয়াস ইয়ারে কোশ্চিন সলভ করার জন্য আমরা কোন বই কিনবো না কিনবো, এটা নিয়ে অনেকের মধ্যে একটা দ্বিধা কাজ করে। তো আমাদের যে ডাইজেস্টার রয়েছে, তোমাদের যে ইংরেজি ডাইজেস্টার রয়েছে, ইংরেজি ডাইজেস্টে তোমাদের প্রত্যেকটা লেসনের পরে, প্রত্যেকটা ইউনিটের পরে আমরা এক্সট্রা করে ভোকাবুলারি অ্যাড করে দিয়েছি, যেন তোমরা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? তো এইগুলো প্র্যাকটিস করলেই তোমাদের অ্যাডমিশনে আসলে আলাদা করে তেমন একটা পড়তে হবে না। তবে দেখো সিনোনিম আমি যদি চিন্তা করি, অ্যাকুরেটলি, অ্যাকুরেটলি মানে আমরা জানি একটু সঠিকভাবে, ঠিক আছে? অ্যাকুরেটলি মানে সঠিকভাবে, প্রিসাইসলি মানেও বোঝাচ্ছে সঠিকভাবে, ঠিক আছে? আবার দেখো ডুপ্লিকেট মানে কি? ডুপ্লিকেট মানে মানে পুনরায় যখন কোনো কিছু আমরা কপি করো সেটাকে বলা হচ্ছে ডুপ্লিকেট। রিপিট মানেও আমরা জানি কি? পুনরায় বোঝায়, মানে কোনো কিছু পুনরায় পুনরাবৃত্তি ঘটানো। ইস্টিমেটেড মানে কি? ইস্টিমেটেড মানে হচ্ছে কোনো কিছু পূর্বাভাস, ঠিক আছে? কোনো কিছু পূর্বাভাস, বা কোনো কিছু আগে থেকে নির্ণয় করে রাখা। প্রজেক্টেড মানেও সেম অর্থ দিচ্ছে। দেখো এখানে এই যে তিনটাই হচ্ছে সিনোনিমাস ওয়ার্ড, তাহলে আলটিমেটলি আমার উত্তরটা হবে কি? 13 ডি নাম্বারটা। আচ্ছা, দেন আচ্ছা 13 হচ্ছে ডি নাম্বারটা উত্তর হবে। দেন 14 নম্বর প্রশ্নের উত্তরটা দেখো, সিলেক্ট দ্য স্ট্রংগেস্ট ম্যাচ ফর দ্য ওয়ার্ড মেডিটেশন। মেডিটেশন জিনিসটা কি? দেখো এটাও এসেছে আমাদের কোথা থেকে? টেক্সট বুক থেকে। আমাদের টেক্সট বইয়ে দেখবা মেডিটেশন, দেন ইয়োগা, এগুলা নিয়ে একটা চ্যাপ্টার রয়েছে। তোমরা যারা টেক্সট বুক পড়ো বা পড়েছো তারা অবশ্যই জানো। তাহলে এই প্রশ্নটা এসেছে আমাদের টেক্সট বুক থেকে, এবং টেক্সট বইয়েরই কিন্তু একটা ওয়ার্ড আমাদের এখানে তুলে দিয়েছে, তাই না? তাহলে মেডিটেশন বলতে আলটিমেটলি আমরা কি বুঝি? দেখো মেডিটেশনটা মানে হচ্ছে আমরা মেডিটেট কেন করি? নিজেদের আসলে যে নিজেদেরকে চেনা, বা নিজেদের যে একটা সেলফ অ্যাংজাইটির যে কাজ করে অনেক সময়, এই জিনিসগুলো আসলে নিজেদেরকে দূরে রাখার জন্য, বিভিন্ন টেনশন থেকে নিজেদেরকে দূরে রাখার জন্য। এবং এটা কি করা হচ্ছে যে বিভিন্ন প্রাচীন কাল থেকে, প্রাচীন ঐতিহ্য অনুযায়ী আমাদের ধর্মীয় অনেক দেখা যায় কি, অনেক ধর্মেও এগুলা কি
ধর্মীয় বিধিবিধান অনুযায়ী পালন করা হচ্ছে। তো কেন করা হচ্ছে? তোমরা দেখবে বইয়ে এরকম একটা লাইন আছে যে মেডিটেশন ইজ ইকুয়াল টু সেলফ রিফ্লেকশন। ঠিক আছে, এটা আসলে অনেকে হচ্ছে বোথ এএনসি দাগাইতে পারো, বাট সেলফ আইডেন্টিফিকেশন মানে আসলে মেডিটেশন না। ঠিক আছে, এটা উত্তরটা হবে সেলফ রিফ্লেকশন। মেডিটেশন আমরা কেন করি? করি হচ্ছে নিজেদের ভেতরকার যে এনজাইটি গুলো কাজ করে, নিজেদের ভেতরকার যে ডিপ্রেশন গুলো কাজ করে, সেগুলো আসলে অনেক সময় দূর করার জন্য, নিজেরা চিন্তা ভাবনা করার জন্য, অর্থাৎ সবকিছু নিজ কেন্দ্রিক। এই জন্য বলা হয় হচ্ছে সেলফ রিফ্লেকশন ইকুয়াল টু মেডিটেশন। আচ্ছা, দেন অনেকে হচ্ছে সেলফ আইডেন্টিফিকেশন বলছে, আইডেন্টিফিকেশন না। আইডেন্টিফিকেশন মানে হচ্ছে যে নিজেকে কোন একটা পেশার সাথে খুঁজে বের করা, বুঝছো? কোন একটা পেশার সাথে খুঁজে বের করা। আইডেন্টিফিকেশন বলতে ধরো আমি একজন আর্টিস্ট, আমি একজন আর্টিস্ট, তো আর্টিস্ট হিসেবে যে নিজেকে খুঁজে বের করব, এই যে প্রতিভাটা, এটাকে বলা হচ্ছে সেলফ আইডেন্টিফিকেশন। বাট মেডিটেশন আসলে লিটারাল মিনিং অনুযায়ী আমার সেলফ রিফ্লেকশনের কাছে যাচ্ছে। আচ্ছা, দেন আমরা যদি 15 নম্বর প্রশ্নের দিকে তাকাই, যে অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড কনফিডেন্ট। কনফিডেন্টের আমার কি চেয়েছে? অপোজিট মিনিং, অর্থাৎ আমার একটা অ্যান্টোনিম চেয়েছে। কি চেয়েছে? একটা আমার অ্যান্টোনিম চেয়েছে। এবং কনফিডেন্ট মানে আমরা সকলে জানি, কনফিডেন্ট মানে হচ্ছে যে খুবই, দেখা যায় যে আত্মনির্ভরশীল বা আত্মবিশ্বাসী যারা, তাদেরকে বলা হয় হচ্ছে কনফিডেন্ট। তাহলে পয়েজড মানে কি? পয়েজড মানে হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে এটা স্থিরকৃত, ঠিক আছে, সুস্থির। কম্পোজড মানেও দেখা যায় সুস্থির অর্থে ব্যবহার করা হয়। ঠিক আছে, দেন আনকন্ট্রোল মানে আমরা জানি অনিয়ন্ত্রিত, অনিয়ন্ত্রিত। আর পারপ্লেক্সড মানে হচ্ছে কিংকর্তব্য বিমূঢ় বা বিহ্বল হওয়া। কিংকর্তব্য বিমূঢ় বা বিহ্বল হওয়া। বিহ্বল মানে কি? মানে কি করব না করব খুঁজে বের করতে না পারা, বা মানে একটা দোটানা কাজ করা, আমি কি কাজটা পারবো কি পারবো না, অর্থাৎ আমার ভিতর কি নাই? আত্মবিশ্বাস নাই। এই যে আত্মবিশ্বাস, কনফিডেন্ট, তার ঠিক বিপরীত শব্দটাই হচ্ছে বিহ্বল। তোমরা যারা 15 বি বলছো, সঠিক হয়েছে। আচ্ছা, দেন 16 নাম্বারটার কথা যদি আমরা চিন্তা করি, ড্যাশ ওয়াজ সারাউন্ডেড বাই হার ফ্রেন্ডস। দেখো এই প্রশ্নটা এসেছে আমাদের যদি প্রোনাউনের কথা চিন্তা করি, আমরা যদি প্রোনাউন, নাউন প্রোনাউন অর্থাৎ মেইনলি পার্টস অফ স্পিচের কথা যদি চিন্তা করি, ওই পার্টটা আমরা ভালোভাবে পড়লে এটা উত্তর করতে পারবো। দেখো, গ্রুম মানে কি? গ্রুম মানে কি বলতে পারবা? গ্রুম আর ব্রাইড মানে কি? তোমরা যারা ফেসবুকে আছো, আমাদের গ্রন্থিক ভাই বলছে নিজকে উপলব্ধি করা। আচ্ছা, গ্রুম মানে কি? আচ্ছা, সবাই বলছো বর, গুড। আচ্ছা, গ্রুম মানে আমরা জানি বর। ব্রাইড মানে কি? ব্রাইড মানে আমরা জানি কনে। বয় মানে জানি আমরা বালক, তাই না? বেবি মানে তো আমরা সবকিছু জানি। দেখো, এখানে কনেটা কি? একটা ফিমেল পার্সন। আচ্ছা, একটা ফিমেল পার্সন, আর এইটা হচ্ছে একটা মেল। বালকটাও একটা মেল। এটা হচ্ছে একটা কমন নাউন, অর্থাৎ কমন। আমরা যদি জেন্ডারের কথা চিন্তা করি, একটা হচ্ছে মাস্কুলিন, ফিমাইন, আর হচ্ছে কমন জেন্ডার। তো এই যে বর মানে মানে ফিমেলের ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করব কি? হিজ। মানে পজিটিভ অ্যাডজেক্টিভের কথা চিন্তা করলে যদি এই পাশে আমার মেল থাকে, ওই পাশে আমাকে হিজ ব্যবহার করতে হবে। এখানে যদি কোনো নারীবাচক শব্দ থাকে, ঠিক তখনই আমি ওই পাশে হার ব্যবহার করতে পারবো, তাই না? তো সেজন্যই দেখো এখানে ব্রাইড, একমাত্র নারীবাচক শব্দটা আছে হচ্ছে ব্রাইড, এবং এই নারীটার সাথেই হার যাচ্ছে, হার। মানে কি এখানে আমি একটা নারীবাচক শব্দই বসবে, সেজন্য উত্তরটা হবে হচ্ছে ব্রাইড। ঠিক আছে, এই উত্তরটা যদি এখানে হিজ থাকতো, তখন আমি উত্তরটা নিতে পারতাম এ নাম্বারটা। যেহেতু আমার হার রয়েছে, পজিটিভ অ্যাডজেক্টিভের নিয়ম অনুযায়ী এখানে আমার বসবে একটি নারীবাচক বা স্ত্রীবাচক শব্দ। এই জন্য এটা উত্তর হবে বি নাম্বারটা। আচ্ছা, দেন পরবর্তী প্রশ্নের কথা যদি চিন্তা করি, 17 নম্বরটা, তার আগে দেখবো আমাদের 1500 টাকা ছাড়ে এখন ভর্তি চলছে। তো যারা এখনো ভর্তি হও নাই, দ্রুত ভর্তি হয়ে যাও, এবং ভর্তি হয়ে আমাদের ডাইজেস্ট রয়েছে তোমাদের জন্য, এবং আমাদের যে টি শার্ট, কলম আর অনেক গিফট মেটেরিয়ালস তোমাদের রয়েছে, এগুলো আশা করি তোমরা পেয়ে যাবা সবাই। আচ্ছা, পরবর্তী যে প্রশ্নটা দেখো 17 নম্বরটা, বাট টু গো টু ড্যাশ ইন এ সামার মন ওই ড্যাশ অল জয় অ্যাওয়ে। এই প্রশ্নটাও এসেছে আমাদের টেক্সট বুক থেকে। এই প্রশ্নটা এসেছে আমাদের টেক্সট বুক থেকে। আচ্ছা, তোমরা যারা প্রশ্ন করতে চাও, তোমরা কিন্তু আনমিউট হয়ে আমাকে প্রশ্ন করতে পারো, ঠিক আছে? তো এই যে টেক্সট বইয়ের যে আমাদের দ্য স্কুল বয় কবিতাটা রয়েছে, টেক্সট বইয়ের দ্য স্কুল বয় কবিতা, স্কুল বয় লিখেছিলেন হচ্ছে উইলিয়াম ব্লেক। আমরা জানি খুবই নাম করা একজন লেখক।
উইলিয়াম ব্লেকের লেখা যে কবিতাটা, স্কুল বয়ের কবিতা, একদম হুবহু লাইন তুলে দিয়েছে, হুবহু লাইন। ও বাট টু গো টু স্কুল, বাট টু গো টু স্কুল ইন এ সামার মর্ন, ও ইট ড্রাইভস। তোমরা যারা কবিতাটা খুব ভালোভাবে পড়ছো তারা জানতে পারো, ওই ড্রাইভস অল জয় অ্যাওয়ে, মানে গ্রীষ্মকালের সকালে এই প্রকৃতির সুন্দর বাতাস টাতাস ফেলে দিয়ে আমরা এই মনোটোনাস ক্লাস দেখতে যাই, আমাদের সব আনন্দ একদম মাটির সাথে মিশে যায়, সেই জিনিসটা আসলে বর্ণনা করছে। এজন্য উত্তরটা হবে আমাদের বি নাম্বারটা। দেন 18 নম্বর প্রশ্নটার কথা চিন্তা করি। I have a dream that my 4 little children will one day live in a nation where they will not be judged by। দেখো, এই প্রশ্নটা এসেছে আমাদের টেক্সট বুক থেকে, এবং টেক্সট বুকে আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ এ ড্রিম নামক যে ভাষণটা কে দিয়েছিল, মার্টিন লুথার কিং, তাই না? মার্টিন লুথার কিং এর যে ভাষণটা, সেই ভাষণ থেকে হুবহু এই লাইনটা আমাকে তুলে দিয়েছে। এই লাইনটা দেখো, এই যে লাইনটা, বইয়ের লাইনটা, আই হ্যাভ এ ড্রিম দ্যাট মাই 4 চিলড্রেন উইল ওয়ান ডে লিভ ইন এ নেশন হোয়ার দে উইল নট বি জাজড বাই দ্য কালার, মানে কি প্রথমটাতে বসবে কি, বাই দ্য কালার অফ দেয়ার স্কিন, বাট বাই দ্য কন্টেন্ট অফ দেয়ার ক্যারেক্টার। তার মানে এই পাশে কি বসবে, কন্টেন্ট। তাহলে কালারের কন্টেন্ট কোথায় রয়েছে, বি নাম্বারটাতে। এটার উত্তরটা হবে কি, বি নাম্বার। অর্থাৎ এই যে টেক্সট বুক থেকেও কিন্তু আমাদের প্রচুর প্রশ্ন আসছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে। আমরা সবসময় গ্রামারের পেছনে ছুটি, এই গ্রামারের পেছনে ছোটাটা আমাকে আগে আমাদের বন্ধ করতে হবে। দেন 19 নম্বর প্রশ্নটা যদি চিন্তা করি, ডু নট ইট অর ড্রিঙ্ক এনিথিং। দেখো, এই প্রশ্নটা এসেছে আমাদের টেক্সট বুক থেকে, এবং টেক্সট বইয়ের একটা হুবহু লাইন তুলে দিয়েছি। কোন লাইন থেকে জানো? তোমাদের যে লাইফস্টাইল যে অধ্যায়টা আছে, লাইফস্টাইল অধ্যায় ইটিকেটেড ম্যানারে, লাইফস্টাইল অধ্যায়ের লাইফস্টাইল অধ্যায় যে ইটিকেটেড ম্যানারের যে অধ্যায়টা রয়েছে, সেইখান থেকে হুবহু লাইনটা তুলে দিয়েছে। লাইনটা দেখো, তোমাদের জন্য নিয়ে আসা যে ফাইনালি ওমে, ডু নট বিগিন টু ইট, ডু নট বিগিন টু ইট অর ড্রিঙ্ক এনিথিং আনটিল দ্য ওল্ডেস্ট ম্যান এট দ্য টেবিল হ্যাজ বিগান। পরবর্তী লাইনটা ছিল হ্যাজ বিগান, অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে মানে টেবিলের যিনি সবচেয়ে প্রবীণ ব্যক্তি, সে খাবার খাওয়া শুরু করার আগে কোনো কিছু তোমরা শুরু করো না। এটা বই থেকে হুবহু লাইন তুলে দিয়েছে, ঠিক আছে? লাইক এনিথিং, এনিথিং আনলেস, তাই না? ডু নট ইট অর ড্রিঙ্ক এনিথিং আনটিল। দেখো, বইতে রয়েছে আনটিল, তার মানে আমাদের কি নিতে হবে, কি আনটিল, আনটিল দ্য ওল্ডেস্ট ম্যান এট দ্য টেবিল। দেখো, প্রিপোজিশন এট, এখানে বলবে কি এট। তাহলে আলটিমেটলি বই অনুযায়ী আমার উত্তরটা হচ্ছে কি সি নাম্বারটা। তাহলে বইটা ভালোভাবে পড়লে আমার কিন্তু আলাদা রুলস এখানে পড়তে হচ্ছে না। দেন আমি যদি 20 নাম্বার কথা চিন্তা করি, যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট ট্যাগ কোশ্চেন, অর্থাৎ ট্যাগ কোশ্চেন থেকে আমাদের একটা প্রশ্ন এসেছে। আমাদের প্রশ্ন এসেছে কোথা থেকে, ট্যাগ কোশ্চেন থেকে। আচ্ছা, এখন আমরা চিন্তা করি ট্যাগ কোশ্চেন বিষয়টা। দেখো, টেলিং লাইস ইজ এ গ্রেট সাইন, ইজেন্ট ইট, এটা হচ্ছে উইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট ট্যাগ কোশ্চেন, এখানে কোনো ভুল আমরা পাচ্ছি না। ওয়ান লাই বিগেটস হান্ড্রেডস লাইস, ডাজ ইট। দেখো, এটা যদি যেহেতু আমার পজিটিভ, ট্যাগ কোশ্চেনে যদি এক পাশে পজিটিভ থাকে, অপর পাশে অবশ্যই আমার কি লাগবে, একটা নেগেটিভ লাগবে। এখানে যদি ডাজেন্ট ইট লিখতাম তাহলে হইতো, তার মানে এটা হচ্ছে না। ম্যান, দেখো প্লুরাল ভার্ব রয়েছে। হার্ডলি বিলিভস, আবার ভার্বটা রয়েছে কি সিঙ্গুলার, মানে নাউনটা প্লুরাল বাট ভার্বটা সিঙ্গুলার, এটা কি হইলো কিছু, হইলো না, মানে এটা আমার কাটা। আবার দেখো, অল অফ দ্য অ্যাবভ তো হচ্ছে না, কারণ আমি বি আর সি এমনি ভুল গেল। তাহলে উত্তরটা আমার আলটিমেটলি কি হচ্ছে, 20 নম্বরের এ নাম্বারটা। তোমরা 20-এর ডি বলছো, কে মাইট দিব কিন্তু, মেজবাউল ইসলাম হাবিব। আচ্ছা, এই ছিল আমাদের মোট 20টা প্রশ্ন, এবং এই 20টা প্রশ্ন এসেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবং তোমরা জানো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু শিফট ভিত্তিক পরীক্ষা হয়। আমাদের সময় প্রায় 5টার মতো বা 4টার মতো শিফট ছিল, এই বছর মেবি 2টা করে শিফট ছিল, আমরা জানি। তাহলে দেখো, আমি যদি আবার প্রথমে ফিরে যাই, যে তোমাদের প্রথম যে স্লাইডটা দিয়েছিলাম, এই যে প্রশ্নের যে প্যাটার্নটা, আমি গত ক্লাসেও তোমাদেরকে জাস্ট এই মেসেজটা তোমরা মাথায় গেঁথে নাও, যে অ্যাডমিশনে ভালো করতে হইলে গ্রামারটাকে যতটা গুরুত্ব দিবা, অবশ্যই ভোকাবুলারি, মিনিং, ল্যাঙ্গুয়েজ, এই জিনিসটাকে ঠিক ততটাই গুরুত্ব দিবা। আমরা আশা করছি আমার যে মেসেজটা, এই মেসেজটা তোমরা বুঝতে পারছো। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এখনই করতে পারো। কারো যদি প্রশ্ন থাকে হাত তুলবা, আশা করি। কারো কি কোনো প্রশ্ন আছে? তোমরা যারা জুমে রয়েছো, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। তোমরা তো সবকিছু পারো দেখছি। আচ্ছা, তাহলে যেহেতু ভর্তি পরীক্ষার যে যুদ্ধটাতে নেমেছো, এই যুদ্ধে জয়ী হইতে হলে তোমাকে আসলে এই যে টেকনিকটা একটু ফলো করতে হবে।
মানে আমাকে কি পড়তে হবে না পড়তে হবে। ডিউ কোশ্চিন সলভ, ডিউ কোশ্চিন সলভের ক্লাস তো 2টা গিয়েছে, আরো আরো করানো হবে তোমাদের সামনে, আরো ক্লাস আছে। আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কোশ্চিন সলভ করাবো, এবং কোশ্চিন সলভ গুলো করার পর আমরা কেন করাই কোশ্চিন সলভটা, দেখো তুমি মানে মানে প্রশ্ন প্যাটার্নটা হচ্ছে, মানে ফুটবল খেলার যে গোল থাকে, মানে গোলকিটা থাকে যেটা গোলবার, সে গোলবার, ধরো তুমি ফুটবল খেলতেছো সবাই মিলে, এই যে অ্যাডমিশন জার্নিটা, এটা হচ্ছে একটা ফুটবল খেলার মাঠ, বুঝছো? তো ওই ফুটবল খেলার মাঠটাতে তোমার যদি গোল না থাকে, গোল বারটা না থাকে, তুমি গোল কই দিবা? এই অ্যাডমিশন জার্নিটাতে গোল বারটা হচ্ছে এই প্রশ্নগুলা, প্রশ্ন প্যাটার্ন জানাটা। তুমি যদি প্রশ্নের প্যাটার্ন না জানো, কোথা থেকে প্রশ্ন আসছে এটা বুঝতে না পারো, তুমি আলটিমেটলি অ্যাডমিশনে ভালো করতে পারবা না। তাই ওই হাজার হাজার টাকার বই কেনার আগে তুমি আগে এইটা কেনো, বা এইটা জাস্ট মানে এটা ইনশিওর করো যে তুমি কোথা থেকে প্রশ্ন আসছে, কোন টপিক গুলা থেকে প্রশ্ন আসছে, এটা বুঝতে পারতেছো। এটা যদি বুঝতে পারো, দেখবা বাকিটুকু তোমরা নিজেরাই করতে পারবা। ঠিক আছে? হ্যাঁ, সিইউ এরও কোশ্চেন সলভ হবে, সবগুলারই হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।